আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময় কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। এই অসামান্য রচনাটি লিখেছিলেন জগদীশ চন্দ্র বসু। 1894 সালে দাসী পত্রিকায় ভাগীরথীর উৎস সন্ধান শিরোনামে এই রচনাটি প্রকাশিত হয় এবং এই রচনার পড়ে বহু মানুষ মুগ্ধ হয়েছিল। একজন বিজ্ঞানীর কলম যে এমন রচনা সৃষ্টি করতে পারে তা তাদের মন মানতে চাইত না। কি অসামান্য একটা লাইন! নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সেই চিরপরিচিত শিয়ালদা স্টেশন, যদিও এর আগে গঙ্গাসাগর মেলা যাওয়ার সময় স্টেশনে যে অবস্থা ছিল, আজকে সে তুলনায় ভিড় নগণ্যই বলা চলে। 8:57 ডায়মন্ড হারবার লোকাল আমরা ধরলাম, একদমই ফাঁকা। জানলার ধার পেয়ে গেলাম, চমৎকার গুছিয়ে বসা, এবং গোটা জার্নি পথটায় কিন্তু আমাদের খুব একটা ভিড় বা ধাক্কাধাক্কির সম্মুখীন হতে হয়। এরপর নির্দিষ্ট সময় ট্রেন ছাড়লো, আস্তে আস্তে চেনা রেল স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে, তারপরে একটু নাম না জানা স্টেশন। মোটামুটি মগরাহাট স্টেশন আসার আগে থেকেই চারপাশের দৃশ্যগুলো বেশ বদলে যেতে লাগলো। বিস্তীর্ণ জোড়া ধানের ক্ষেত, সদ্য ধান গাছ বোনা হয়েছে আর কি, বা কোথাও অনেকটা করে কলার বাগান, চিরাচরিত গ্রাম বাংলার যেরকম দৃশ্য সেই রকম। 10:38 নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশন। ডায়মন্ড হারবার স্টেশন চত্বর থেকে 83 নম্বর বাসে করেও ফলতা পৌঁছে যাওয়া যায়। ওই একেবারে নদীর পাড়ে পিকনিক স্পটের কাছেই পৌঁছে যায় 83 নম্বর বাস। কিন্তু আমরা সেই বাসের জন্য অপেক্ষা না করে একটু এগিয়ে ডায়মন্ড হারবার স্টেশনের বাইরেই যে ক্লক টাওয়ারটি আছে সেখান থেকে ডান দিকে একটুখানি এগিয়ে একটি টোটো বুক করে নিই। টোটোর সাথে আমাদের দর কষাকষিতে টোটো 250 টাকায় রাজি হয়, আমাদেরকে পিকনিক স্পটে পৌঁছে দেবে। ফলতার নদীর পাড়ে যে পিকনিক স্পট, সেখানে এসে পৌঁছলাম, যেখানে হোটেল রিভার রিচ হোটেলটি আছে। এই হোটেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি আর কি। এটি হয় হোটেলটি বেশ বড় এবং সুন্দর হোটেল। এরপর আমরা নদীর পাড় ধরে এগিয়ে যাই, আর উদ্দাম পিকনিক হচ্ছে, প্রচুর পিকনিক পার্টি। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই জায়গায় নিস্তব্ধতা যে মূল সঙ্গী হতে পারে তাকে আমরা বিদায় জানিয়েছিলাম। আমরা পৌঁছে আমাদের টোটোটিকে ছেড়ে দিলাম। এবারে একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি। নদীর ওই রাস্তার উপরে হোটেলের সামনে অসংখ্য চায়ের দোকান, চিপসের দোকান ইত্যাদি আছে। ওখানে একটু চা খেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে নদীর পাড়ে একটু বসলাম। যেহেতু শীত চলে গেছে তবু প্রচন্ড গরম পড়েনি, তাই ঝলমলে সূর্য, নদীর পাড়ে ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে পরিবেশ মনোরম ছিল। যদিও পিকনিক পার্টির ওই উদ্দাম গান বাজনা নাচটুকু না থাকতো তাহলে বলতাম 100-100। সে আর কি করা যাবে। আর যেটা সব থেকে খারাপ লাগলো, এই পিকনিক পার্টি, এরা পিকনিক করবে, চলে যাবে, পুরো জায়গাটা অসম্ভব ময়লা, প্লাস্টিক, এই খাবার দাবার সব ছড়িয়ে ছত্রখান করে রেখেছে। এবং খুব সহজভাবে বলবো যে এখানে যে পিকনিক হয় প্রশাসন জানে, কিন্তু কোনো রকম আমি কোনো বড় ডাস্টবিন দেখলাম না। তাই যারা পিকনিক করছে তাদেরকেও পুরো দোষ দিতে পারলাম না, কিন্তু মনটার উপর বেশ খারাপ লাগলো। তবে বসে থাকলে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা যদি এইরকম পিকনিকের সময় না যায় কেউ, তাহলে কিন্তু অপূর্ব। সবুজ চর, তার সামনে বিস্তৃত নদী, মানে এত চওড়া নদী খুব কম। তাই জন্যই এখানে দিয়ে
পণ্যবাহী জাহাজ যাতায়াত করে এবং এটা মুক্ত বাণিজ্য অঞ্চল হয়েছে। মাঝে মাঝে আমরা দেখছিলাম বড় বড় পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে। নদীতে নৌকো আছে, মূলত অন্য সময় এরা মাছ ধরার কাজই করে, কিন্তু আজকে পিকনিক পার্টি ইত্যাদি সব থাকার জন্য এরা মাঝে মাঝে এসে বলছে ঘুরতে যাবেন কিনা ওই ভটভটি নৌকোয়, কিন্তু খুব ক্রাউডেড, আমার ভালো লাগেনি। অন্য সময় হলে হয়তো আমি সাধারণত একটু নদীপথে ঘুরতাম, এখানে সেটাও করি। এরপর আমরা কিছুক্ষণ বসে আবার উঠে স্থানীয় একটি টোটোর সাথে আলাপ করি। এই ছেলেটি খুব ভালো, খুবই ভালো ছেলে। ওকে বলি, ও বললাম যে মোটামুটি কয়েকটা জায়গায় একটু ঘুরে দেখবো, জায়গাগুলোর নাম বলি। তখন বললো হ্যাঁ দাদা ঠিক আছে, 100 টাকা দেবে। তো ওর সাথে কিন্তু 100 টাকা নিয়ে রফা করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে গেলাম জগদীশ চন্দ্র বোসের বাড়ি। এটা এখন বোস ইনস্টিটিউট এর অন্তর্গত। এখানে বোস ইনস্টিটিউটের কিছু গবেষণামূলক কাজ হয়, তাই বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। একমাত্র জগদীশ বসুর জন্মদিনের দিন এই বসু বিজ্ঞান মন্দিরে জগদীশ চন্দ্র বসুর এই বাড়িটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। বসু বিজ্ঞান মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে ফলতা থানা। যদিও ফলতা থানার গেট বন্ধ থাকে, আমরা ভেতরে যেতে পারিনি, কিন্তু ওখানে ইংরেজ আমলের একটি কামান আছে, যেটাও খুব দেখার জিনিস। এরপর বসু বিজ্ঞান মন্দিরকে ছাড়িয়ে আমরা আরেকটু এগিয়ে যাই। সেই যেখানে নিয়ে নামি সেই জায়গাটা সুন্দর, এখানে লোকজন আছে, তবু পিকনিক পার্টি সেই হল্লাগল্লাটা নেই। এই জায়গাটাও ভারী সুন্দর, চমৎকার নদীর চর, মানে ল্যান্ডস্কেপ হিসেবে মুগ্ধ করে দেবে। সবুজ চর আর বিস্তীর্ণ নদী, মন মাতিয়ে দেয়। দেবতাকে গাছে তুলে দেওয়া হয়েছে, অথচ নিচে কোনো মই নেই। আমাদের ঈশ্বর ভক্তি দেখার মতন। এখান থেকে ঠিক উল্টো দিকেই একটি জমিদার বাড়ি আছে, মল্লিকদের জমিদার বাড়ি। স্থানীয় লোকেরা বললো মল্লিকদের জমিদার বাড়ি, তাদের একটি দুর্গা মণ্ডপ এবং নিত্য পূজার একটি মন্দির রয়েছে, পাশেই জমিদার বাড়ির অংশ। আর সব থেকে ইন্টারেস্টিং, রাস্তার উপরে আমরা এই প্যান্ডেলটি দেখলাম। আধার কার্ডের অনুকরণে প্যান্ডেল তৈরি হয়েছে। এখানে নাম লেখা আছে মা কালী, হাজব্যান্ড নেম লেখা আছে মহাদেব। মাথাতেও আসে সত্যি। এবার এখান থেকে ঘুরে বেরিয়ে আমরা একটি পুরনো কেল্লা আছে কলকাতায়, মূলত কেল্লা বলা হয় কারণ এখানে ইংরেজ আমলে গোলা বারুদ সংগ্রহ করে রাখা হতো। এখন এই কেল্লার দখল নিয়েছে কিছু সাধারণ মানুষ, তারাই এখানে বসবাস করে। এই নদীর পাশ দিয়ে এসে যখন আমরা কেল্লায় পৌঁছচ্ছি, সেইখান থেকে মূলত এইখানে অনেক খাল বিল যেগুলো রয়েছে, এই নদী থেকেই জল কিছুটা অংশ কেটে সেই জলের ধারা নিয়ে আসা হয়েছে ভেতরের দিকে, গ্রামের ভেতরে। এই পুরো রাস্তাটা নারকেল গাছের পাশ দিয়ে যেতে এই দীর্ঘ খালটাও আপনার একটা ছোট নদীর মতোই মনে হবে। খুব সুন্দর জায়গা। আমরা দুটো ছেলেটির সাথে ঘুরলাম। রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রামকৃষ্ণ মিশন এর গেট বন্ধ হয়ে যাবে, আমরা সেখানে ভেতরে ঢুকতে পারিনি। ভাই তোর নাম কি রে? আমার নাম দীপ চক্রবর্তী, আমি ব্রাহ্মণের ছেলে। ও আর ওইখানে যে দোকানটা দেখলাম সেটা তোমার বাবার দোকান তো? আমার নিজের দোকান। ও আচ্ছা। তৃপ্তি করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হাঁটতে হাঁটতে গিয়ে একটু নদীর পাড়ে বসলাম। বসে বসে খানিকক্ষণ সময় কাটানো, দেখা। তারপর আবার ওই ছেলেটির সাথেই আমরা ঠিক করে রেখেছিলাম যে ও আমাদের ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে দেবে। 300 টাকায় ওর সাথে আমাদের রফা হয়েছিল, ও আমাদের ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে দিল। আমরা যাওয়ার সময় লেগেছিল প্রায় ঘন্টাখানেক, কিন্তু আমরা ফিরলাম মাত্র 35 মিনিটে। তারপর যথারীতি এসে ডায়মন্ড হারবার লোকালে চেপে বসলাম। ফাঁকাই ছিল, সিট পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। বিকেলে বেলায় ট্রেনে চেপেছি 4:48, প্রায় 6:28 শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম। যখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি তখন কামরায় আমরা গোটা 2-3 লোক।